1959 সালে রাশিয়ার উরাল পাহাড়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যার রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 জন মানুষ নিজেদের চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তাদের সাথে একটি রহস্যময় ঘটনা ঘটে, যা তাদের মৃত্যুর কারণ হয়। কিছু মৃতদেহের মুখ, চোখ এবং জিহ্বা ছিল না, আবার কারো কারো হাত ও পা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তাদের সাথে কি ঘটেছিল, তারা কিসের সম্মুখীন হয়েছিল, তা কেউ জানে না। সেটা হয়তো ভিনগ্রহীদের সাথে সাক্ষাৎ হোক, বা তারা এমন কোনো গোপন জিনিস দেখে ফেলেছিল যা তাদের দেখা উচিত ছিল না। এর জন্য তাদের জীবন দিয়ে মূল্য দিতে হয়েছিল। সত্য যাই হোক না কেন, ডায়েটলভ পাসের এই মর্মান্তিক ঘটনাটি আজও আত্মাকে আতঙ্কিত করে। তো আপনাদের সবাইকে কুমারিস মিস্টিরিয়াস টিভি চ্যানেলে স্বাগত জানাই। ডায়েটলভ এই মর্মান্তিক গল্পটি শুরু হয় 1959 সালের জানুয়ারিতে। রাশিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটের 10 জন সাহসী পর্বতারোহী, যাদের বেশিরভাগ ছিল ছাত্র এবং স্নাতক, টোটাত শৃঙ্গের আরোহণের সিদ্ধান্ত নেয়। এই শৃঙ্গটি কেবল অত্যন্ত কঠিন ছিল না, স্থানীয়দের বিশ্বাস অনুসারে একে মৃত্যুর পর্বত বলা হতো। কিন্তু এই তরুণদের জন্য এটি ছিল কেবলই একটি রোমাঞ্চকর চ্যালেঞ্জ। তারা ছিল অভিজ্ঞ পর্বতারোহী এবং যে কোনো প্রতিকূলতার মোকাবিলা করতে প্রস্তুত। এই যাত্রা সাইবেরিয়ার জঙ্গলের দুর্গম ভূখণ্ড অতিক্রম করেছিল। যদিও তারা সবাই ছিল অভিজ্ঞ স্কিয়ার এবং পর্বতারোহী, এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন 23 বছর বয়সী ইগোর ডায়েটলভ। এই ঘটনাটি এতটাই বিখ্যাত হয়েছিল যে তার নাম অনুসারে এর নামকরণ করা হয়। এই যাত্রার সময় তারা তাদের ভ্রমণকে স্মরণীয় করে রাখতে নিয়মিত ডায়েরি লিখতেন এবং ছবি তুলতেন। রওনা হওয়ার আগে তারা তাদের পরিবারকে বলে গিয়েছিল যে ফিরে আসার সাথে সাথেই তারা তাদের অভিযান সমাপ্তির খবর জানিয়ে একটি টেলিগ্রাম পাঠাবে। কিন্তু সেই বার্তা আর পাঠানো হয়নি এবং দলের আর কাউকেই জীবিত দেখা যায়নি। 1959 সালে 23শে জানুয়ারি দলটি ইয়েকাতেরিনবার্গ থেকে একটি ট্রেনে চড়ে উত্তর উরালের ভিজাই গ্রামে পৌঁছানোর জন্য কয়েকদিন ভ্রমণ করে। এই গ্রামটি ছিল ওই অঞ্চলের শেষ মানব বসতি। এখান থেকেই তাদের আসল যাত্রা শুরু হওয়ার কথা ছিল। 27শে জানুয়ারি তারা আরোহণ শুরু করে। প্রথম কয়েকদিন কোনো সমস্যা ছাড়াই কেটে যায়, কিন্তু সেই দিন দলের একজন সদস্য ইউরি ইউডেন হঠাৎ অসুস্থ বোধ করেন এবং তার হাঁটু ও পিঠে তীব্র ব্যথা শুরু হয়, যার ফলে তিনি ফিরে আসতে বাধ্য হন। ইউরি ইউডেন সম্ভবত তখন বুঝতে পারেনি যে এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, কারণ তিনি সেই অভিযানের একমাত্র জীবিত ব্যক্তি হয়েছিলেন। এখন দলে 9 জন সদস্য অবশিষ্ট ছিল, যারা তাদের যাত্রা অব্যাহত রাখে। যাত্রাপথে তারা সাথে কিছু অতিরিক্ত সরঞ্জাম বহন করেছিল। এত মালপত্র নিয়ে পাহাড়ে ওঠা কঠিন হতো, তাই 31শে জানুয়ারি ক্রি তার অতিরিক্ত মালপত্র, খাবার এবং কিছু সরঞ্জাম একটি ঘন জঙ্গলের ধারে রেখে দিল। তারপর সে খোলা সাকাল নামের একটি পাহাড়ের দিকে রওনা দিল, যার স্থানীয় ভাষায় অর্থ মৃতদের পাহাড়। সে ডায়েরি লিখত এবং সেলফি সহ অসংখ্য ছবি তুলত। প্রবল তুষারপাত এবং তীব্র শীত সত্ত্বেও সবার মনোবল ছিল তুঙ্গে, এবং 1 ফেব্রুয়ারি ভয়াবহ মোড় আসার আগে পর্যন্ত যাত্রা স্বাভাবিকভাবেই চলছিল। 1 ফেব্রুয়ারি রাতে আবহাওয়া হঠাৎ দ্রুত খারাপ হতে শুরু করে। বরফ শীতল বাতাস প্রবলভাবে বইতে শুরু করে এবং তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ঘন কুয়াশা এবং তুষার ঝড় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। নিজেদের নিরাপত্তার জন্য তারা পাহাড়ের ঢালে তাঁবু ফেলার সিদ্ধান্ত নেয়, যা সেই মুহূর্তে একটি অদ্ভুত সিদ্ধান্ত বলেই মনে হয়েছিল, কারণ মাত্র কয়েক মিটার দূরেই জঙ্গল ছিল। সেখানে তারা বাতাস থেকে আশ্রয় নিতে পারত। সেই রাতে যা ঘটেছিল তা সবাইকে হতবাক করে দিয়েছিল। সেটি তাদের শেষ রাত হয়ে ওঠে। এটি দলটির শেষ ছবি, যেখানে তারা স্বল্প স্পষ্টতার মধ্যেও তাদের তাঁবু খাটাচ্ছে। তাদের ডায়েরিতে লেখা শেষ কথাগুলো ছিল নিম্নরূপ: গর্জনরত বাতাসের মধ্যে শত শত কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং জনশূন্য জায়গায় জীবন কেমন হবে তা কল্পনা করা কঠিন। তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। যাত্রাপথে দলের সদস্যরা তাদের অগ্রগতির খবর জানিয়ে পরিবার ও বন্ধুদের কাছে পোস্টকার্ড এবং চিঠি পাঠিয়েছিল। কিন্তু সপ্তাহ ধরে কোনো খবর না আসায় তাদের পরিবারগুলো ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। প্রায় 1 মাস পর 26শে ফেব্রুয়ারি একটি অনুসন্ধানকারী দল অবশেষে তাদের তাঁবুর কাছে পৌঁছায় এবং সেখানে যা দেখলো তা তাদের আতঙ্কিত করে তুলল। তাঁবুটি অর্ধেক বরফে চাপা পড়েছিল এবং ভেতর থেকে ছেঁড়া ছিল, যেন কেউ আতঙ্কে এটি কেটে বাইরে বেরোনোর চেষ্টা করেছিল।
তাদের জুতো এবং প্রয়োজনীয় জিনিসপত্র তখনও ভেতরেই ছিল, যা থেকে বোঝা যায় যে তারা এমন ঠান্ডা আবহাওয়ার জন্য একেবারে অপ্রস্তুত ছিল। তবে কোনো এক জরুরি অবস্থার কারণে তারা হঠাৎ করে পালাতে বাধ্য হয়েছিল। খাবার, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঠিকভাবে গুছিয়ে রাখা হয়েছিল এবং খাবারের থালাও সাজানো ছিল, কিন্তু কেউ খায়নি। তবে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। অনুসন্ধানকারী দলটি পাহাড় থেকে জঙ্গলের দিকে নেমে যাওয়া 9টি পায়ের ছাপ খুঁজে পায়। পায়ের ছাপগুলি ছিল স্বাভাবিক গতির, অর্থাৎ তারা দ্রুত হাঁটছিল না বা খুব দ্রুত গতিতেও হাঁটছিল না। তারা দৌড়াচ্ছিল না বা লড়াইও করছিল না। দেখে মনে হচ্ছিল তারা প্রথমে তাঁবুটি ছিঁড়ে বেরিয়ে এসেছিল, তারপর ধীরে ধীরে তাদের স্বাভাবিক গতিতে হাঁটতে শুরু করেছিল, যেন সবকিছু ঠিক আছে। তবে এই পায়ের ছাপগুলো জুতো পরা ছিল না, বরং খালি পায়ে এবং শুধু মোজা পরা অবস্থায় ছিল। -30°C তাপমাত্রায় অনুসন্ধান চালিয়ে একটি পাইন গাছের কাছে জ্বলন্ত আগুনের অবশেষ পাওয়া যায় এবং আগুনের কাছে বরফের মধ্যে প্রথম দুটি মৃতদেহ পাওয়া যায়। তাদের পরনে শুধু অন্তর্বাস ছিল। একটি মৃতদেহের আঙুলগুলো কালো হয়ে গিয়েছিল এবং পা পুড়ে গিয়েছিল। একটি মৃতদেহের মুখে তার হাতের একটি অংশ ছিল, যা সে কামড়ে ছিঁড়ে ফেলেছিল। তারা কি প্রাণ বাঁচাতে পালাচ্ছিল? যে গাছটির কাছে মৃতদেহগুলো পাওয়া গিয়েছিল তার উপরের ডালপালাগুলো প্রায় 5 মিটার পর্যন্ত ভাঙা ছিল। গাছের ছালে মাংসের টুকরো পাওয়া গিয়েছিল এবং ডালে কাপড়ের টুকরো আটকে ছিল। এখন প্রশ্ন হলো, তারা কেন গাছটিতে চড়ার চেষ্টা করেছিল? তারা কি গাছে চড়ে তাঁবুতে যাওয়ার পথ খুঁজছিল, নাকি আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করছিল, অথবা কোনো কিছু থেকে পালানোর চেষ্টা করছিল? এই রহস্য চলতেই থাকে। প্রশ্নটি আরো গভীর হচ্ছিল। তারা কি হঠাৎ তুষারধসের কবলে পড়েছিল, নাকি সেই রাতে কোনো অদৃশ্য শক্তি তাদের সাথে ছিল? আরেকটু এগিয়ে অনুসন্ধানকারী দলটি ইগোর ডায়েটলভের মৃতদেহ খুঁজে পেল। সেও জ্যাকেট বা জুতো ছাড়া বরফের ওপর পড়েছিল। তার হাতের মুঠো শক্ত করে ধরা ছিল, যেন সে তার শেষ মুহূর্তে কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করছিল। একই এলাকায় আরো একটি মৃতদেহ পাওয়া গিয়েছিল। তার শরীরে সামান্য আঘাতের চিহ্ন ছিল, কিন্তু মৃত্যুর কারণ হিসাবে হাইপোথার্মিয়াকে চিহ্নিত করা হয়। আসল ভয়াবহতা উন্মোচিত হলো যখন কয়েকদিন পর একটি গভীর ও অগভীর গিরিখাতের দলের আরো 4 সদস্যের মৃতদেহ পাওয়া গেল। এই মৃতদেহগুলোর অবস্থা অনুসন্ধানকারী দলকে হতবাক করে দিয়েছিল। একটি মৃতদেহ সবচেয়ে অদ্ভুত ভঙ্গিতে পাওয়া গিয়েছিল। তার জিহ্বা, চোখ এবং ঠোঁট ছিল না। তার পাঁজরের হাড় ভাঙা ছিল এবং ভেতরের আঘাতগুলো মারাত্মক চাপের ইঙ্গিত দিচ্ছিল। একটি মৃতদেহের মাথার খুলিতে গুরুতর ফাটল ছিল, যেন কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। একটি মৃতদেহের বাইরে থেকে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি, কিন্তু ভেতরের আঘাতগুলি ছিল বেশ রহস্যময়। এমনকি বিশেষজ্ঞরাও এই মৃতদেহগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গিয়েছিল। একজন ডাক্তার বলেছিল যে আঘাতগুলো এতটাই গুরুতর ছিল যে তা গাড়ির দুর্ঘটনা হওয়া আঘাতের মতো, কিন্তু বাইরে থেকে কোনো ক্ষত চিহ্ন না থাকায় ঘটনাটি আরো রহস্যময় হয়ে ওঠে। মৃতদেহগুলো পরীক্ষা করার পর কয়েকটি পোশাকে তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া যায়, যা ঘটনাটিকে আরো জটিল করে তোলে। এখন প্রশ্ন ওঠে, তারা কেন জুতো এবং গরম কাপড় ছাড়া এমন ঠান্ডা আবহাওয়ায় দৌড়াচ্ছিল? তারা কি তুষারধস থেকে পালাচ্ছিল, নাকি কোনো অদৃশ্য শক্তির শিকার হয়েছিল? ডায়েটলভের পাস ঘটনাটি ছিল এমন এক রহস্য যা সমাধানের যত চেষ্টা করা হয়েছে ততই জটিল হয়েছে। যে 9 জন পর্বত আরোহী নিজেদের সাহস ও অধ্যাবসায়ের প্রতিমূর্তি বলে মনে করতেন, তারা কি সত্যি সেই বরফ শীতল প্রান্তরে পা রেখেছিল? তারা কি সত্যি জানতেন যে এটাই হবে তাদের শেষ যাত্রা? এই ঘটনার আড়ালে কোন সত্য লুকিয়ে আছে? এটি কি কোনো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি কোনো বিপজ্জনক ষড়যন্ত্র, নাকি তাদের মৃত্যু এমন কোনো অপ্রাকৃতিক শক্তির কারণে হয়েছিল যা মানুষের বোধগম্যতার বাইরে? এই ঘটনা সম্পর্কে বিভিন্ন তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তুষারধস এই তত্ত্বটি প্রথমে সামনে আসে। এতে বলা হয় যে সেই রাতে হঠাৎ একটি ছোট তুষারধস হতে পারে, যা পর্বতারোহীদের মৃত্যুর উপত্যকায় ঠেলে দেয়। আতঙ্কে তারা তাদের তাঁবু ছিঁড়ে ফেলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে -30°C ঠান্ডা এবং এক প্রচন্ড তুষার ঝড় তাদের জন্য অপেক্ষা করছিল। একে একে তারা ঠান্ডা এবং আঘাতের কাছে হার মানে। কিন্তু এই তত্ত্বটি কতটা সত্য? তাহলে আশেপাশের গাছগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত, কিন্তু গাছগুলো অক্ষত ছিল
এবং কোনো ধ্বংসাবশেষ ছিল না। তুষারধসে যারা মারা যায় তারা সাধারণত শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়রা বলেন যে এই ঘটনার আগে বা পরে ডায়েটলপ পাসে কখনো তুষারধস হয়নি, তাই সেখানে ঠিক কি ঘটেছিল তা এতটাই অদ্ভুত ছিল যে তদন্তকারীরাও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। গোপন অস্ত্র। কেউ কেউ বিশ্বাস করে যে সোভিয়েত সেনাবাহিনী ডায়েটলপ পাসের কাছে কিছু গোপন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল। এটা সম্ভবত যে এই পর্বত আরোহীরা ভুলবশত এমন একটি এলাকায় প্রবেশ করেছিল যেখানে একটি অজানা অস্ত্রের পরীক্ষা চলছিল। সেখানে কি কোনো বোম বিস্ফোরণ হয়েছিল? এর কারণ ছিল কিছু পর্বত আরোহীর অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ থেতলে গিয়েছিল, কিন্তু কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। সাধারণত বিস্ফোরণের ফলে সৃষ্ট শক ওয়েভের কারণে এমনটা হয়ে থাকে। ঘটনার রাতে প্রত্যক্ষদর্শীরা আকাশে একটি উজ্জ্বল কমলা আলো দেখেছিল, কিন্তু মৃতদেহের পোশাকে তেজস্ক্রিয়তার চিহ্ন ছিল, যা ছিল সবচেয়ে চাঞ্চল্যকর। পর্বত আরোহীরা কি কোনো গোপন অস্ত্রের শিকার হয়েছিল, নাকি তারা এমন কিছু দেখেছিল যা তাদের দেখা উচিত ছিল না? এই তত্ত্বে সমর্থকরা দাবি করেন যে ঘটনার পর সরকার সত্যকে চাপা দেওয়ার জন্য বেশ কয়েক বছর এলাকাটি বন্ধ রেখেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি এটি একটি গোপন অভিযান হয়ে থাকে তবে সমস্ত প্রমাণ কেন সরানো হয়নি? তৃতীয় তত্ত্ব, ইয়েতি। কেউ কেউ বিশ্বাস করেন যে অভিযাত্রীরা ইয়েতি নামক এক বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হয়েছিল। অভিযাত্রীদের ডায়েরিতে একটি তুষার মানবের উল্লেখ আছে। একটি মৃতদেহের জিহ্বা ও চোখ না থাকা কোনো শিকারী প্রাণীর আক্রমণে ইঙ্গিত দেয়। তাদের দেহের অবস্থা থেকে বোঝা যায় যে তারা কোনো অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছিল। সেই রাতটি কি কোনো প্রাচীন শিকারীর জাগরণ ছিল, নাকি তা ছিল কেবলই কল্পনার ফসল? এই বিষয়টি ঘটনাটিকে আরো বেশি ভীতিকর করে তোলে। চতুর্থ তত্ত্ব, ভিনগ্রহী। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই ঘটনাটি কোনো অপ্রাকৃতিক শক্তির কাজ হতে পারে, কারণ আকাশে রহস্যময় আলো দেখা গিয়েছিল এবং দুটি মৃতদেহে তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া গিয়েছিল, যা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগের সাথে মেলে না। অভিযাত্রীরা কি সেই রাতে অন্য কোনো জাগতিক শক্তির মুখোমুখি হয়েছিল? তারা কি এমন কোনো রহস্যময় প্রযুক্তির সাক্ষী হয়েছিল যা আমরা মানুষ বুঝতে পারি না? ডায়েটলপ পাস ঘটনাটি রহস্যের এক গোলক ধাঁধা। কেউ কেউ এটিকে প্রাকৃতিক দুর্ঘটনা বলে মনে করে, আবার অন্যরা এটিকে একটি গোপন অভিযান, একটি অপ্রাকৃতিক ঘটনা বা কোনো অদৃশ্য শক্তির কাজ বলে মনে করে। মানুষ এটিকে ইউএফও এর খেলা বলে বিশ্বাস করে, কিন্তু আজও এই ঘটনার অনেক দিক অন্ধকারে ঢাকা। এটা কি সত্যি একটি দুর্ঘটনা ছিল, নাকি আমাদের কল্পনার বাইরে কিছু? এই রহস্য হয়তো কখনো পুরোপুরি সমাধান হবে না, কিন্তু এটি আমাদের সর্বদা মনে করিয়ে দেবে যে আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যা বিজ্ঞান এবং যুক্তির সীমানা ভেঙে দেয়।